প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। কানাডা থেকে আমি সাকিব। আজকে আপনাদের আবারও স্বাগত জানাচ্ছি আমার চ্যানেল সাকিব কানাডাতে। আজ একটু কথা বলবো বিবিসির একটি রিপোর্ট নিয়ে। বিবিসি সাম্প্রতিক সময় একটি রিপোর্ট করেছে কানাডার ব্যবসা বাণিজ্যের হালচাল নিয়ে। ঠিক হালচাল না, অর্থাৎ দু একটি ব্যবসার কেস স্টাডি করেছে এবং সেই কেস স্টাডির ফলে কানাডার ইকোনমিতে কোন ধরনের প্রভাব পড়েছে সেই ধরনের একটি খবর। আপনারা নিউজটি দেখতে পাচ্ছেন স্ক্রিনে। যারা নিউজটি নিয়ে আগ্রহী, আরো বিশদভাবে আগ্রহী, তারা নিউজটি পড়ে নিতে পারেন। তো আমি নিউজটি থেকে একটু কথা বলছি। যা কথা বলছি সবই এই বিবিসির নিউজ থেকে। এটা জানেন যে একটি ব্রিটিশ গণমাধ্যম। তো সেই, আর যারা একটু বলি যে কানাডা নিয়ে যারা আগ্রহী তারা বিবিসিকেও ফলো করতে পারেন। বিবিসিকে ফলো করতে পারেন বলতে যে বিবিসির যে কানাডা সংক্রান্ত নিউজগুলি সেগুলি ফলো করতে পারেন। সেগুলিতে ওরা কানাডার ইকোনমি, কানাডার পলিটিক্স সম্বন্ধে হয়তো ডেইলি এক দুইটা আর্টিকেল করে, কিন্তু সেগুলি খুবই গ্রহণযোগ্য। আমি গত পরশু দিনের একটি আর্টিকেল নিয়ে একটু কথা বলছি। আজ আমি ভিডিওটি যেদিন ধারণ করছি ঠিক তার 2 দিন আগে এই নিউজটি, এটি খুব সম্ভবত 27শে জুন 2025, 27শে জুন 2025-এর নিউজটা নিয়ে আমি একটু কথা বলছি। তো যেটা হচ্ছে যে যুক্তরাষ্ট্র এবং কানাডার মধ্যে যে শুরু হওয়া শুল্ক যুদ্ধ, সেই শুল্ক যুদ্ধে ডোনাল্ড ট্রাম্প একের পর এক ট্যারিফ সংক্রান্ত সিদ্ধান্ত নিয়ে যাচ্ছেন। তার এই সিদ্ধান্তগুলো কিন্তু স্টেবল কোনো সিদ্ধান্ত না। তিনি এখন দিচ্ছেন, আবার সিদ্ধান্ত উঠাচ্ছেন, আবার বলছেন দিব, আবার বলছেন আরো বেশি দিব। এই ধরনের একটি সিদ্ধান্ত দিয়েছেন এবং এই সিদ্ধান্তের ফলে কিন্তু ধ্বংস হয়ে যাচ্ছে কানাডার ব্যবসা বাণিজ্য এবং কানাডার কর্মসংস্থান। তো এই বিষয়টা নিয়ে ওরা একটু ডিটেলস লিখেছে, যে সেটা হচ্ছে যে 2025 সালে ডোনাল্ড ট্রাম্পের আবারও একটি ট্রেড প্রোটেকশন নীতি তিনি চালু করে, অর্থাৎ একটি ট্রেড ব্যারিয়ার চালু করে এবং তিনি 25% শুল্ক বসান গত ফেব্রুয়ারি মাসে কানাডার বেশিরভাগ পণ্যে। পরে যেটা আবার সাময়িকভাবে স্থগিত করা হয়, কিন্তু শুল্ক আবার ফিরে আসে। আবার সেটা কখন আসবে কখন যাবে এটা বোঝার কিন্তু ব্যবসায়ীদের উপায় ছিল না। অর্থাৎ তিনি রাত্রেবেলা বলেন সকাল থেকে ট্যারিফ, আবার সকালে বলেন যে ট্যারিফ উঠে গেছে। তো এই ধরনের একটি নীতিমালা কিন্তু কানাডার ইকোনমির জন্য একটি কঠিনতর পরিস্থিতির সৃষ্টি করছে। এবং যেটা হচ্ছে যে টরন্টোর অবস্থিত একটি ছোট্ট একটি দোকান, যন্ত্রপাতির দোকান, যে যন্ত্রপাতির দোকানটির নাম হচ্ছে গিয়ে টাউস কার্কো। তাদের রেফারেন্স দিয়ে তারা বলেছে প্রতিষ্ঠান থেকে ইউরোপ প্রতিষ্ঠানটি ইউরোপ থেকে মেশিনারি এনে আমেরিকায় সরবরাহ করে। আপনারা জানেন যে কানাডা এবং আমেরিকার মধ্যে কোনো ট্যারিফ ছিল না, সে কারণে কানাডার অধিকাংশ যন্ত্রপাতির দোকান বা এগুলোর কিন্তু বেস্ট এগুলির মার্কেট ছিল ইউএসএ তে। মার্কেট ছিল ফুল ইউএসএ না হলেও কানাডার নর্দার্ন ইউএসএ নর্দার্ন দিকের যে ছোট ছোট স্টেটগুলি, সেই স্টেটগুলির ইকোনমি নির্ভর ছিল কানাডার দিকে, কারণ তারা ওইভাবে ব্যবসা বাণিজ্য শুরু করেনি। মূলত কানাডা থেকে যেহেতু কোনো ট্যাক্সের প্রয়োজন হতো না, এই ফেব্রুয়ারি পর্যন্ত ট্যাক্সের প্রয়োজন না হওয়ার ফলে এই ধরনের ছোটোখাটো দোকান অনেক ক্যানাডিয়ানরা গড়ে তোলে কানাডাতে। এবং আম, তারা যেটা হচ্ছে যে তারা এর থেকেই পৃথিবীর বিভিন্ন দেশ থেকে, ইউরোপ থেকে ইম্পোর্ট করে তারা ইউএসএ তে বিক্রি করতো। এবং কি হতো যে যদি ফ্রি ডেলিভারির কথাও বলেন, যেমন এখান থেকে নর্থ ডেকোটা বলেন বা অন্যান্য স্টেটগুলি বলেন, 2 ঘন্টা ড্রাইভ। তো যেটা হচ্ছে যে মালগুলি নিয়ে হয়তো তারা নিজেরাই ডেলিভারি দিয়ে আসতো বা তাদের অন্য কোনো একটা ছোটোখাটো একটা ডেলিভারি ম্যানকে দিয়ে বা ছোটো ছোটো ভ্যান দিয়ে তারা সেই ডেলিভারি করতে পারতো। তো ওই প্রতিষ্ঠানটির কর্ণধার মিস্টার লাভ জানান যে আমরা আহ, এবার মাত্র $35,000, আমরা এবার প্রায় $35,000 জরিমানা দিয়েছি শুধুমাত্র আমাদের শিপমেন্ট 15 মিনিট দেরিতে বর্ডার পার করেছে বলে। অর্থাৎ ডোনাল্ড ট্রাম্প বলেছেন যে হয়তো হয়তো মনে করেন মার্চের 1 তারিখে শুল্ক, সে রাত 12টার হয়তো 5 মিনিট বা 10 মিনিট আহ, দেরি করে বর্ডার ক্রস করেছে, সে কারণে থেকে $35,000 শুল্ক দিতে হয়েছে। এবং এই শুল্কটা তিনি দাবি করেছেন যে তার পুরো বছরের বিদ্যুৎ এবং গ্যাসের খরচের চেয়েও বেশি। অর্থাৎ ছোট্ট একটা ব্যবসায়ী, সে এখানে গ্যাস বলতে তার গাড়ির তেল বুঝিয়েছে,
অর্থাৎ সেই ব্যবসার যে গাড়ির তেল খরচ যায় এবং তার যে বিদ্যুৎ বিল যায়, অর্থাৎ হাইড্রো বিল বলে এই দেশে, হাইড্রো বিলের চেয়েও বেশি। আর সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে এই শুল্ক সিদ্ধান্ত কয়েক ঘন্টা পর পরই আবার বাতিল করে দেন ট্রাম্প, কিন্তু ততক্ষণে কোম্পানিটির অর্থ পরিশোধ করে ফেলেছে। এবং তিনি বলছেন যে এই প্রতি অর্থাৎ শুল্ক বাতিল করছে কিন্তু তিনি শুল্ক দিয়ে ফেলছেন, এখন সে বলতেছে যে এটা একটা সম্পূর্ণরূপে একটা মাফিয়া চক্র। আমরা আমরা এই তিনি বলেন যে আমরা একটা নিয়ম চাই, সেটা ভালো মন্দ যাই হোক, সেটা যেন স্থায়িত্ব হয়। অর্থাৎ তিনি বলছেন যে আমরা ঠিক আছে তুমি শুল্ক দিলে দাও, তাহলে আমরা অন্য ব্যবসা চলে যাব, আমাদের যে তোমাদের এখানে ব্যবসা করাই লাগবে এমন কোনো কথা না। অর্থাৎ একটা স্থায়িত্ব দাও এবং সেই স্থায়িত্ব মানে একটা একটা কিছু ফিক্সড করো যে শুল্ক দিলাম কি দিলাম না, এই আজকে দিলাম কালকে দিলাম না। এর ফলে তার ব্যবসার একটি বড় ধরনের প্রভাব পড়ছে। এবার আসলে একটু কথা বলি কানাডার ইকোনমির উপরে কি প্রভাব পড়েছে। আমি সব বিবিসি নিউজ দিয়ে বলছি, সাকিব কানাডা চ্যানেল থেকে। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে দেখবেন। কানাডার অর্থনীতির 75% কিন্তু ইউএসএ তে যায়। আপনারা জানেন যে কানাডার ইকোনমি টোটালি আমেরিকার উপর ডিপেন্ডেন্ট, কারণ কানাডার ভৌগোলিক অবস্থানের কারণে কানাডা ইউরোপ যাওয়া সম্ভব, মানে সম্ভব, কিন্তু কথা হচ্ছে যে এই আটলান্টিক পাড়ে দিয়ে যেতে হয়, যেটা প্রচুর ব্যয় সাপেক্ষ। তো 2025 সালের প্রথম কোয়ার্টারে অর্থাৎ জানুয়ারি থেকে মার্চে কানাডার জিডিপির প্রবৃদ্ধি, জিডিপির জিডিপির গ্রোথ সেটা নেমে এসেছে 0.8%-এ, এবং এপ্রিলে সেটা আরও হ্রাস পাবে, অর্থাৎ 0.1%-এ আসবে। অর্থাৎ জিডিপির গ্রোথ এই মুহূর্তে কানাডাতে কিন্তু খুবই কম। তো শুধুমাত্র স্টিল এবং অ্যালুমিনিয়াম রপ্তানি কমেছে কানাডার 25%, স্টিল রপ্তানি কমেছে 25%, এবং অ্যালুমিনিয়াম রপ্তানি কমেছে কানাডাতে 11%। গাড়ি রপ্তানির ক্ষেত্রে কানাডা একটি বড় ধরনের ধস নেমেছে, বড় ধরনের ধস নেমেছে, অর্থাৎ কানাডাতে 25% গাড়ি রপ্তানি কমে কমে গিয়েছে। এবং ব্যাংক অফ কানাডা গত এপ্রিলে ব্যাংক অফ কানাডা জানিয়েছে যে গত এপ্রিলেই কানাডার রপ্তানি হ্রাস পেয়েছে 15%। তো একটি দেশের একটি ইকোনমির যদি 15% এক্সপোর্ট যদি কমে যায়, তো এক্সপোর্টের সাথে সাথে আপনারা জানেন যে কর্মসংস্থানের একটি বিষয় রয়েছে, মানুষের কাজের বিষয়, ইকোনমির বিষয়। তো 15% এক্সপোর্ট যদি একটি দেশে কমে যায়, কমে গেলে কিন্তু সেই দেশের ইকোনমিতে বড় একটি ধস দেখা যায়। সার্ভিস বা পরিষেবা ক্ষেত্রে শুল্ক দ্বারা সরাসরি প্রভাব হয় না, কিন্তু অনিশ্চয়তা এবং বিনিয়োগ কিন্তু অনিশ্চয়তা এবং বিনিয়োগ কিন্তু কানাডাতে এখন বন্ধ হয়ে গিয়েছে। তো সাম্প্রতিক সময়ে রিপোর্টে একটি কনসালটেন্সি ফার্মের সিইওর বরাত দিয়ে বলা হয়েছে যে সার্ভিস সেক্টর এখন উপেক্ষিত খাত, কেউ আমাদের কথা বলছে না, আমরা যেন আছি অথচ নেই। তিনি আরো বলেন এই সার্ভিস সেক্টরের চাহিদা 50% পর্যন্ত কমে গিয়েছে। অর্থাৎ একটি ইকোনমির সার্ভিস সেক্টরের যদি চাহিদা 50% কমে যায়, তাহলে চিন্তা করেন যে কি হয়। তো আগে আমাদের কাছে আসতো ডিজিটাল ট্রান্সফরমেশন বিজনেস বা অপটিমাইজেশনের জন্য, এখন তারা বলছে ভাই এখন না, পরে দেখা হবে। অর্থাৎ ইউএসএ থেকে বিজনেসম্যানরা এখন আর কানাডাতে আসছে না। তো যাই হোক, কানাডার রাজনৈতিক প্রতিক্রিয়া কি? রাজনৈতিক প্রতিক্রিয়া হচ্ছে যে মার্ক কার্নি এই শুল্ক নীতিকে বলেছেন আনজাস্ট, অর্থাৎ অন্যায়। এই ধরনের সফট একটি ভাষা এবং যুক্তরাষ্ট্রের সাথে পুরনো সম্পর্ক এখন আগের মতো আর নেই, অর্থাৎ এইটা বলেই খালাস। তো প্রথম শান্তির বার্তা নিয়ে হোয়াইট হাউসে গেলেও যখন ডিজিটাল সার্ভিস ট্যাক্স ইস্যুতে ট্রাম্প আলোচনার দরজা বন্ধ করে দেন, তখন আবার পাল্টা শুল্কের হুঁশিয়ারি দিয়েছেন কার্নি। অর্থাৎ এই মার্ক কার্নির সাথে বা যেটা হচ্ছে যে জাস্টিন ট্রুডোর সাথেই শুরু হয়েছে যে এই শুল্ক পাল্টা পাল্টা শুল্ক, এভাবেই কিন্তু চলছে। তো এই ধরনের শুল্ক এবং পাল্টা শুল্ক যদি কানাডার মধ্যে চলতে থাকে, তাহলে কিন্তু কানাডার ইকোনমিটা মোটামুটি একটা ধ্বংসের পর্যায়ে আহ, চলে যাবে। তো ব্যবসায়ীরা বলেন যে আমরা সমস্যা মোকাবেলা করতে পারি, আমরা লড়াকু, কিন্তু আমাদের জানতে হবে নিয়ম কি। অর্থাৎ খেলার মাঝখানে নিয়ম বদলালে কেউ খেলতে পারবে না। অর্থাৎ কানাডার লোকাল ব্যবসায়ীরা তারাও চরমভাবে বিরক্ত। বিরক্ত এই কারণে যে তারা জানে না যে তারা একটা পণ্য ইম্পোর্ট করবে, হ্যাঁ ওকে এখন 25% ট্যাক্স, কিন্তু ডোনাল্ড ট্রাম্প যে সেই ট্যাক্স 50% করবে না 2 দিন পরে, তার কোনো নিশ্চয়তা নেই।
তো এই সংকটটা আসলে যে শুধুমাত্র একটি এখন কানাডার জন্য মনস্তাত্ত্বিক চাপও হয়ে দাঁড়িয়েছে। তো বহু ব্যবসা, বড় ধরনের বিনিয়োগ কানাডাতে এখন স্থগিত রয়েছে। অনেকে আমেরিকা এবং আমেরিকার বাইরেও বিকল্প ব্যবসা খুঁজছে, কানাডার বাইরেও বিকল্প ব্যবসা খুঁজছে, এবং আরও কিছু ব্যবসা হয়তো টিকে থাকতে পারবে না যদি এইভাবে এই ইকোনমির অস্থিরতা যদি থাকে, অস্থিরতা যদি থাকে। তো এই হচ্ছে পরিস্থিতি, যে সব মিলিয়ে কানাডার ইকোনমিতে একটি বড় ধরনের এখন অশানি সংকেত, যেটা হচ্ছে যে এই গভর্নমেন্ট চেষ্টা করে যাচ্ছে, কিন্তু কথা হচ্ছে যে মার্কেটটা খুঁজতে হবে, সেই মার্কেটটাও এখন ফলপ্রসূভাবে ইউরোপে খুঁজে পাওয়া যাচ্ছে না। এবং এমনও জিনিস, যেটা ভিডিও শুরুতে বললাম, যে প্রথমে কানাডায় আসে একটা জিনিস ইম্পোর্ট করে, কানাডা সেটা আবার মনে করেন একটা কিছু পার্টস আনলো কানাডায়, সেই পার্টসটা কানাডা আবার ইউএসএ তে পাঠিয়ে দেয় অ্যাসেম্বল করার জন্য, সেখান থেকে আবার কানাডায় আসে, কানাডা থেকে আবার ইউএসএ তে গিয়ে সেটা বিক্রি হয়। এই ধরনেরও ব্যবসা কিন্তু ক্যানাডিয়ানদের সাথে আমেরিকানদের ছিল। কিন্তু এই শুল্ক আরোপের ফলে কি হয়েছে, একটা পণ্য যখন ইউএসএ তে যাবে তখন 25% ট্যারিফ, আবার সেটা যখন ইউএস থেকে কানাডায় আসবে তখন একটা কানাডার ট্যারিফ, আবার সেটা যখন ইউএস এর মার্কেটে যাবে সেটা আবার ট্যারিফ। অর্থাৎ আগে যেটা $100 পণ্য সেটা এখন $200 হয়ে যাচ্ছে এই ব্যবসায়িক অনিশ্চয়তার মাঝখানে। তো কানাডার এই মুহূর্তে বেকার গত এই জুন মাস পর্যন্ত, আহ, মে মাস পর্যন্ত 7%। আমরা জুনের রিপোর্টটা এখনো পাইনি। এখন সামার, এখন হয়তো কিছু চাকরির অপরচুনিটি হয়েছে এই মাসে, কিন্তু ভবিষ্যতে কোন দিকে যায়, অর্থাৎ এই ট্যারিফ, এই শুল্ক, এগুলি যদি ঠিকঠাক না হয় তাহলে কানাডার ইকোনমির জন্য আগামীতে একটি বড় ধরনের দুর্যোগ আরো দুর্যোগ আছে। কারণ যেটা বললাম যে গাড়ির ইন্ডাস্ট্রিগুলি শেষ হয়ে যাচ্ছে কানাডাতে, কারণ ইউএসএ কিনছে না। ইউএসএর গাড়ির মার্কেটের প্রায় 50% গাড়ি বিক্রি কমে গেছে গত এক মাসে। তো সব মিলিয়ে দুই দেশের ইকোনমির অবস্থাই খারাপ। তো আশা করি ডোনাল্ড ট্রাম্প সহ সবার বোধোদয় হবে। ধন্যবাদ।